আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনীর অঙ্কগুলো দেখব। এর আগে 10.2 এবং 1 অনুশীলনীর উপর, এই দুটো অনুশীলনীর উপর আমি 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার 4র্থ ক্লাস। এর আগে ত্রিভুজের প্যাসকেলের সূত্র এবং দ্বিপদী উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওই সূত্র দুটোর প্রয়োগ দেখিয়েছি। আজকে আমরা সাধারণ পদ নির্ণয়ের, দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা এটা দেখব। এর আগে আমরা দেখেছি, দেখো এত এর দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি, এটার বিস্তৃতি আমরা দেখেছি যে উপপাদ্যের যে সূত্রটা আমরা পড়েছি 1 + y তার হোল পাওয়ার n, এটা পড়েছি 1 + nc1 y এর পাওয়ার 1 nc2 y এর পাওয়ার 2 nc3 y এর পাওয়ার 3 আপ টু ডট ডট। এটা আর এখানে x + y যখন থাকে তখন আমরা দেখেছি x এর পাওয়ার n nc1 y এর পাওয়ার 1 x এর পাওয়ার n-1 nc2 y এর পাওয়ার 2 ইন্টু x এর পাওয়ার n-2 nc3 y এর পাওয়ার 3 x এর পাওয়ার n-3 আপ টু ডট ডট। এখন দেখো এই আমরা দ্বিপদীর উপপাদ্য আরেকটা শিখেছি প্যাসকেলের। ইতিপূর্বে এগুলোর উপর আমি ক্লাস নিয়েছি। আজকে আমরা এগুলোর সাধারণ পদটা নির্ণয় করা, এখান থেকে যে কোনো পদ বের করতে বললে আমরা সরাসরি ওই পদটা আমরা কিভাবে বের করব, সাধারণ পদটা কিভাবে নির্ণয় করা যায়, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। দেখো 1 + y এটার হোল পাওয়ার n, এত বিস্তৃতির সাধারণ পদ বা r+1 তম পদ, এটাকে প্রকাশ করা হয় tr+1 দ্বারা। এত বিস্তৃতির সাধারণ পদটা দেখো, এটা আমরা লিখতে পারি ncr ইন্টু y এর পাওয়ার r। তাহলে এত বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়ের সূত্র হলো এটা, আর x + y এত বিস্তৃতির সাধারণ পদ বা r+1 তম পদ tr+1, এটা আমরা লিখতে পারি ncr x এর পাওয়ার n-r y এর পাওয়ার r। তাহলে এক্সটাকে আমরা আগেও লিখতে পারি, অথবা আমরা এটার থেকে এটাও লিখতে পারি ncr y এর পাওয়ার r x এর পাওয়ার n-r। আমরা যে সূত্রটা ইউজ করি কোনো সমস্যা নাই, এখান থেকে এটা ইউজ করতে পারি, এক্সটা আগে লিখতে পারি এইটা আর এইটা। তাহলে এক্ষেত্রে
আমাদের খেয়াল করো যে বিস্তৃতির সাধারণ পথ নির্ণয়ের সূত্র, সাধারণ পথ নির্ণয়ের সূত্রটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে। আজকে আমরা সাধারণ পথ নির্ণয় করব। দেখো তাহলে একটা প্রশ্ন যদি আসে তোমাদের, খেয়াল করো যে এখান থেকে এত বিস্তৃতির দেখো 1 প্লাস এক্স তার হোল পাওয়ার 44, এত বিস্তৃতির 21তম ও 22তম পদের মান সমান হলে এততম এবং এততম পদের মান সমান হলে x এর মান নির্ণয় করো। এত থেকে x এর মান নির্ণয় করো। দেখো তাহলে আমরা এই সূত্রগুলা ইউজ করে অঙ্কটা করতে পাবো। এই সূত্রগুলা ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো। দেখো 1 প্লাস এক্স তার হোল পাওয়ার এত বিস্তৃতির 21তম পদ বা 20 প্লাস 1তম পদ। এখানে টি 20 প্লাস 1 এটা না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। আর যদি কেউ ইচ্ছা করে লিখে দিতে পারো। তাহলে এক্ষেত্রে খেয়াল করো যে 20 প্লাস 1 অর্থাৎ 21তম পদ। 21তম পদ বলতে আমরা বুঝি 20 প্লাস 1। তাহলে এখানে এন এর পরিবর্তে দেখো এনসিআর, এন এর পরিবর্তে 44 আর আর এর পরিবর্তে আমরা কত বসাবো? আর এর পরিবর্তে এখানে কিন্তু আমরা 20 বসাবো। তাহলে দেখো 44 সি 20 ইন্টু এখানে আছে এক্স, এক্স এর পর হলো 20। তাহলে এত বিস্তৃতির 21তম পদ বা 20 প্লাস 1তম পদ 44 সি 20 এক্স এর পর হলো 20। তাহলে 21তম পদ একই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে এত বিস্তৃতির 22তম পদ বা 21 প্লাস 1তম পদ, তাহলে 44 সি 21 এক্স এর পর হলো 21। তাহলে দেখো এত বিস্তৃতির আমরা সূত্র ব্যবহার করে, সাধারণ পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করে এত বিস্তৃতির 20তম পদ এবং 21তম পদ এবং 22তম পদটা আমরা নির্ণয় করলাম। 22তম পদ আর 21তম পদ দুটির মান পরস্পর সমান হলে, প্রশ্নে বলা আছে সমান হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে এখান থেকে লেখা যায় 44 সি 20 এক্স এর পর 20, 44 সি 21 এক্স এর পর হলো 1। এইখান থেকে খেয়াল করো, এখান থেকে কি লেখা যায়, ফ্যাক্টোরিয়াল 44 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল 44 মাইনাস 20। তারপর দেখো এখানে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 44 ফ্যাক্টোরিয়াল 21 ফ্যাক্টোরিয়াল 44 মাইনাস 21।
এক্স এর পাওয়ার দেখো এখানে আসছিল 21, এটা এক্স এর সাথে এই অংশের সাথে এক্সটা গুণন অবস্থায় ছিল, আর আমরা এই পাশে যখন নিয়ে গেছি তখন ভাগ হয়ে গেছে। তাহলে ফ্যাক্টরিয়াল 44, আর এখানে ফ্যাক্টরিয়াল 20, আর এখানে ফ্যাক্টরিয়াল 24। 44 থেকে 20 চলে গেলে থাকে 24। ফ্যাক্টরিয়াল 44, তারপরে 21 যদি আমরা বের করে নিয়ে আসা পড়ি ফ্যাক্টরিয়াল 20, আর এইখান থেকে দেখো ফ্যাক্টরিয়াল 23 ইন্টু এখানে থাকে এক্স। সূচকের নিয়ম অনুযায়ী দেখো 21 থেকে যদি 20 বাদ যায়, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে থাকে এক্স। এখানে দেখো ফ্যাক্টরিয়াল 44, ফ্যাক্টরিয়াল 20, 24 যদি আমরা বের করে নিয়ে আসা পড়ি তাহলে ফ্যাক্টরিয়াল 23, এখানে ফ্যাক্টরিয়াল 44, 21, 22, 20, আর এখানে 23 ইন্টু হলো এক্স, তাহলে একটু খেয়াল করো, দেখো কি লেখা যায়। এখান থেকে আমরা এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে ফ্যাক্টরিয়াল এন মানে কি, এনটাকে কতভাবে ফ্যাক্টরিয়াল করা যায়। আমরা এন যদি বের করে নিয়ে আসা পড়ি তাহলে হয়ে যাবে n মাইনাস 1, ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1টা যদি আমরা বের করে নিয়ে আসা পড়ি ফ্যাক্টরিয়াল n মাইনাস 2, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2টা যদি আমরা বের করে নিয়ে আসা পড়ি ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, ফ্যাক্টরিয়াল n মাইনাস 3, তাহলে এইভাবে আসতে থাকে। অনুরূপভাবে ফ্যাক্টরিয়াল 6, 5 এগুলোর মান দেখিয়েছি। ফ্যাক্টরিয়াল 6 মানে দেখো 6 যদি বের করে নিয়ে আসা পড়ি ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 1, 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 5, 6, 5টা বের করে নিয়ে আসা পড়লে 5 মাইনাস 1, 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, ফ্যাক্টরিয়াল এইখান থেকে 4টা বের করে নিয়ে আসা বলে ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 1, তাহলে এত ফ্যাক্টরিয়াল 3। এরকম ভাবে দেখো এর আগের ক্লাসে আমি ফ্যাক্টরিয়াল থাকলে সেটার মানটা আমরা কিভাবে বের করব। এখন এক্ষেত্রে এখান থেকে খেয়াল করো ফ্যাক্টরিয়াল 44, ফ্যাক্টরিয়াল 44, ফ্যাক্টরিয়াল 20, ফ্যাক্টরিয়াল 20, ফ্যাক্টরিয়াল 23, ফ্যাক্টরিয়াল 23, তাহলে কি থাকে খেয়াল করো, এই পাশে থাকতেছে 1/24, 1/21 ইন্টু এক্স, তাহলে 1/24 x/21, আর গুণন করলে 24 x ইকুয়াল টু 21, x ইকুয়াল টু 21/24। হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে আমরা ভাগ করব। দেখো খেয়াল করো 7 দ্বারা যদি হর এবং লবকে আমরা ভাগ করি তাহলে এখানে 3 দ্বারা, হরকে 3 দ্বারা ভাগ যায়, লবকেও 3 দ্বারা ভাগ যায়। লবকে 3 দ্বারা ভাগ করলে হবে 3 × 7 = 21, আর এটা 3 × 8 = 24, 3 × 7 = 21, 3 × 8 = 24। অতএব x এর মান 7/8। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে সাধারণ পদ যখনই আমাদের বের করতে বলবো, সাধারণ পদ নির্ণয়ের সূত্র বা r+1তম পদ নির্ণয়ের যে সূত্রটা সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা থাকতে হবে। এর পরবর্তীতে আমরা দেখো মধ্যপদ বা পদ সংখ্যাটা আমরা কিভাবে বের করব।
পদ সংখ্যা, দেখো মধ্যপদ, পদ সংখ্যা এগুলো আমরা কিভাবে বের করব? দ্বিপদীর ঘাত যদি জোড় সংখ্যা হয় তবে পদ সংখ্যা বিজোড় হবে। দ্বিপদীর ঘাত জোড় সংখ্যা হলে পদ সংখ্যা বিজোড় হবে। দেখো পদ সংখ্যাটা কিভাবে বিজোড় হয় একটু খেয়াল করো। আমি একদম প্রথম যে ক্লাস নিয়েছি এটার উপর প্রথম ক্লাসে আমি দেখিয়েছি 1 প্লাস ওয়াই এটার হোল পাওয়ার যদি 0 হয় তাহলে এখানে 1 হয়ে যায়। 1 প্লাস ওয়াই, এটা 1 হলে 1 প্লাস ওয়াই হবে। 1 প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এখানে স্কোয়ার দিতে পারি 2ab। এটা 1 প্লাস ওয়াই এটার হোল কিউব হলে আমরা এটা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হলো বি কিউব। এক্ষেত্রে দেখো এটার ঘাত যখন 0 ছিল এখানে পদের সংখ্যা হয়েছে একটি, পদের সংখ্যা হয়েছে একটি। তাহলে এখানে দেখো পদ সংখ্যা 1, এখানে পদ সংখ্যা 1 2, পদ সংখ্যা হয়েছে 2, এখানে পদ সংখ্যা 1 2 3, অর্থাৎ পদের সংখ্যা হয়েছে 3টি, 1টি 2টি 3টি। তাহলে পদের সংখ্যা হয়েছে এক্ষেত্রে 3টি। এখানে পদের সংখ্যা খেয়াল করো 1 2 3 4, এইখানে পদের সংখ্যা হয়েছে 4টি। যখন ঘাত ছিল 3 পদের সংখ্যা 4, ঘাত যখন 2 পদের সংখ্যা 3, ঘাত যখন 1 পদের সংখ্যা 2। আর এইটার থেকে আমরা দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা দেখো আমরা কিভাবে আনছি। 1, এখানে এটার 1 আর এই ওয়াই এর সহগ 1 1 1, এখানে দেখো 1, এখানে ওয়াই এর সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 1, এখান থেকে 1 3 3 1, দেখো 1 3 3 1। এর পরবর্তীতে আমাদের আসবে, দেখো এটার নিয়মটা কি, যে প্রথমে এবং শেষে আমরা 1 ব্যবহার করব। এখানে 4 6 4, এটা 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 যোগ করে 5 6 4 10, 6 4 10, এটা যোগ করে 5। এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা এইখান থেকে পড়ছি। এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। এটা 8 পর্যন্ত দেওয়া যায় সর্বোচ্চ, এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কোনো পদের বা কোনো রাশির ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হবে বিজোড়, পদ সংখ্যাটা হবে বিজোড়। আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তবে মধ্যপদ নির্ণয়ের সূত্রটা কি? দেখো পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ, পদ সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের সূত্রটা হলো m+1/2 এততম পদ। দেখো তাহলে পদ সংখ্যা যখন, খেয়াল করো যে পদ এখানে যখন ঘাত, একটা রাশির ঘাত যদি 9 হয় 8 হয়, একটা রাশির ঘাত যদি 8 হয়
তবে এর পদ সংখ্যা হবে, খেয়াল রাখতে হবে, তবে এর পদ সংখ্যা হবে 8 যোগ 1 অর্থাৎ কি 9, পদ সংখ্যা হবে 9। তখন আমরা লিখতে পারবো মধ্যপদ ইকুয়াল টু 9 যোগ 1 অর্থাৎ 5। পদ সংখ্যাটা তখন 5 হয়ে যাবে, অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ করলে 5, তখন কিন্তু মধ্যপদটা আমাদের 5 হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। পদ সংখ্যা বিজোড় হলে সেক্ষেত্রে মধ্যপদ নির্ণয়ের সূত্র হলো m+1/2 তম পদ। এখানে আমাদের বইয়ে দেখো, বইয়ে 14 নম্বর অঙ্কটা করলেই আরো তোমরা একদম ক্লিয়ার হবো। এর পরবর্তীতে দেখো, পদ সংখ্যা যদি দ্বিপদীর ঘাত যখন বিজোড় হবে, পদ সংখ্যা তখন জোড় হবে, মনে রাখতে হবে। যখন দ্বিপদীর ঘাত বিজোড় হবে তখন পদ সংখ্যা জোড় হবে। পদ সংখ্যা জোড় হলে, পদ সংখ্যা যদি জোড় হয়, পদ সংখ্যা জোড় হলে মধ্যপদটা হবে m/2 তম পদ ও m/2 + 1 তম পদ। তখন মধ্যপদটা হবে দুটো, একটা m/2 তম পদ আর একটা হলো m/2 + 1 তম পদ। তাহলে আমাদের এই সূত্রটা, পদ সংখ্যা জোড় হলে এই সূত্রটা মনে রাখতে হবে। আর পদ সংখ্যা যদি বিজোড় হয় তবে এই সূত্রটা মনে রাখতে হবে। আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারবো। তাহলে মধ্যপদ নির্ণয় করার জন্য এই দুইটা সূত্র মনে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে, দ্বিপদীর ঘাত যদি জোড় হয় পদ সংখ্যা বিজোড়, দ্বিপদীর ঘাত যদি বিজোড় হয় তবে পদ সংখ্যাটা হবে জোড়। দ্বিপদীর ঘাত বা পাওয়ার যখন 2 ছিল পদ সংখ্যা 3, যখন 3 ছিল তখন পদ সংখ্যা 4, যখন 1 তখন পদের সংখ্যা 2, আর যখন 0 তখন পদের সংখ্যা 1। হ্যাঁ, আমরা দেখো এখন সরাসরি অঙ্কে ফিরে যাই। বইয়ের 14 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। এখানে দেখো বলা আছে যে 1 + x/4 বিস্তৃতির তৃতীয় পদের সহগ ও চতুর্থ পদের সহগের দ্বিগুণ হলে n এর মানটা আমরা নির্ণয় করব, তৃতীয় পদ এবং চতুর্থ পদের সহগ। দেখো 1 + x/4 আর হোল পর n, এত বিস্তৃতির তৃতীয় পদ বা 2 + 1 তম পদ, 2 + 1 তম পদ। দেখো, আমরা সাধারণ পদ, বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়ের যে সূত্রটা আমরা ইউজ করতে পারি, সূত্রটা আমরা দেখেছি। এই যে সূত্রটা, বিস্তৃতির n আর এখানে যদি 1 + x হয়, 1 + x হয়, n আর তারপরে এখানে x এর পাওয়ারটা হবে আর 1 এর পাওয়ারটা হবে n - r। কিন্তু 1 এর পাওয়ার আমরা যত মানই করি না কেন সেটা 1ই হয়ে যায়। এই জন্য এই পদটা না লিখে, 1 থাকলে আমরা এই পদ না লিখে আমরা এখান থেকে লিখি NCR x এর পাওয়ার r, সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এই ক্ষেত্রে ইউজ করব, খেয়াল করো। তাহলে এখান থেকে লেখা যায় NC2 আর x/4 এটার হোল পাওয়ার 2, তাহলে NC3 x²
বাই হলো 16। তারপরে দেখো বিস্তৃতির চতুর্থ পদ 1/4 তার হোল পাওয়ার n এত বিস্তৃতির চতুর্থ পদ বা 3+1 তম পদ। 3+1 তম পদটা এত, আর এখানে x/4 এটার হোল পাওয়ার 3, তাহলে nc3x³ আর নিচে হবে 64। তাহলে দেখো তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। সহগ হলো এখানে চলক, এখানে চলকটা দেখো x চলক দ্বারা এই দ্বিপদী রাশিটার সৃষ্টি হয়েছে। এখানে চলকটা হলো x, এই দ্বিপদী রাশিটার মধ্যে চলকটা হলো x, তাহলে x চলকের সাথে যেটা গুণন অবস্থায় থাকে সেটা হলো সহগ। এখানে চলকের সাথে দেখো চলকটা x², এখানে চলক x3, অর্থাৎ xটা হলো চলক, তাহলে সহগ হলো এই অংশ, সহগ হলো এই অংশ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্তমতে nc3 কেন সরি এখানে 2, তাহলে দেখো nc2 into 1/16 into nc3 1/64। এখন দেখো এখানে বলা আছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের যে সহগটা বের হয়েছে তার দ্বিগুণ। তৃতীয় পদের সহগটা হলো চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে এখান থেকে দেখো nc2 এটা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল n-2 ইকুয়াল 2 ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n-3 আর 1/64। এটা এই পাশে দেখো এই 16টা 1/16 অর্থাৎ 16টা দ্বারা ভাগ অবস্থায় ছিল, যখন আমরা এই পাশে নিয়ে আসব এটা গুণন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে nc ফ্যাক্টোরিয়াল 2 এখানে n-2টা যদি আমরা বাইরে বের করে নিয়ে আসা পড়ি তাহলে ফ্যাক্টোরিয়াল n-3। আর দেখো 2 দ্বারা যদি আমরা এটাকে করি তাহলে এটা, আর এইটা দ্বারা এটারে কাটলে 2, তাহলে নিচে থাকে 2। এখানে ফ্যাক্টোরিয়াল n-3টা বের করে নিয়ে আসা বলে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-2 আর এখানে 1/2 এই 2টাই, এটা দ্বারা যখন এটাকে ভাগ করছি তখন এখানে 2। খেয়াল করো এইটা চলে যায় ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল n-3, উপরে হলো 1 n-2 ইকুয়াল টু 1/3 1/2। তাহলে ফ্যাক্টোরিয়াল দেখো n-2 1/6, উপরে গুণন নিচে গুণন, আমরা আর গুণন করলে n-2 ইকুয়াল টু 6, অতএব n ইকুয়াল টু 6 + 2। 2টা সমান সমান চিহ্নের বাম পাশে দেখো এখানে কিসের ছিল, এটার সামনে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে গেছে, অতএব n ইকুয়াল টু 8। অতএব n এর মানটা 8 বের হয়েছে। এখানে দুইটা উত্তর, এখানে আমাদের এইখানে বলছে যে n এর মান নির্ণয় করো। আমরা n এর মানটা নির্ণয় করলাম, বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করতে বলছে। এখানে খেয়াল করো বিস্তৃতির পদ সংখ্যাটা কত হবে, পদের সংখ্যাটা কত হবে। আমরা এর আগেই বলেছি
যে পদ সংখ্যা বিস্তৃতির ঘাত যদি জোড় হয় পদ সংখ্যা বিজোড় হবে, পদ সংখ্যাটা হবে বিজোড়। তাহলে খেয়াল করো, এটা n এর পরিবর্তে আমরা 8 বসাবো, n এর পরিবর্তে আমরা 8 বসাবো। তাহলে x/4, x/4 এত বিস্তৃতির দেখো এত বিস্তৃতির পদ সংখ্যাটা হবে 1, তাহলে পদ সংখ্যাটা হবে 9। এই বিস্তৃতির পদের সংখ্যাটা হবে আমাদের 9। এখন খেয়াল করো কি লেখা যায়, এখান থেকে আমাদের মধ্যপদ নির্ণয় করতে হবে। পদ সংখ্যা এবং আমাদের বলছে আর কি বলছে, মধ্যপদ নির্ণয় করো। তাহলে পদ সংখ্যা বিজোড়, পদ সংখ্যাটা বিজোড়, তাহলে মধ্যপদ, খেয়াল করো মধ্যপদটা হবে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে পদ সংখ্যাটা বিজোড়, তাহলে মধ্যপদ নির্ণয়ের সূত্র আমরা জানি 9 এটার সাথে 1 যোগ বাই 2, তাহলে 10/2 অর্থাৎ 5তম পদ। তাহলে পদ সংখ্যা বিজোড়, তাহলে মধ্যপদটা হবে এততম পদ। এখানে আমরা এত লিখতে পারতাম, এততম পদ, এখানে 10 এততম পদ, এখানে 5তম পদ, মধ্যপদটা হবে 5তম পদ। এখানে আমাদের অঙ্কটায় বলছে যে মধ্যপদ নির্ণয় করো, তাহলে 5তম পদের মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে 1 প্লাস x/4 এত বিস্তৃতির মধ্যপদ। দেখো মধ্যপদ এত বিস্তৃতির মধ্যপদ, অর্থাৎ মধ্যপদটা কত আছে 5। এত বিস্তৃতির আমরা এখান থেকে লিখব যে 5তম পদ বা 4 প্লাস 1তম পদ, 4 প্লাস 1তম পদ। দেখো 4 প্লাস 1তম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা আমরা জানি 8/8c4 ইন্টু 1/4, এটার পাওয়ার হবে 4। এখানে দেখো এই বিস্তৃতির পদের এততম পদের মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এত বিস্তৃতির 5তম পদ আমরা নির্ণয় করব। তাহলে x হলো অজ্ঞাত রাশি, x এর মান জানা নেই, এই জন্য আমরা এক্সট্রা কিন্তু আমরা ব্যবহার করি নাই। এখানে পদের মানটা কত বের হবে, এটা সহজ পদ্ধতিতে সমাধান হলো এই 8কে 4 ভাবে ফ্যাক্টোরিয়াল করা যায়, 8 7 6 5, আর এখানে 4 3 2 1, আর এখানে 1 4 4 4 4। তাহলে দেখো 4 দুগুণে 8, এটা আর এটা চলে যায়। তাহলে এখানে 3 দুগুণে 6, এটা দ্বারা এটারে ভাগ করলে 2, তাহলে উপরে 5 আর 7, 5 আর 7 35, নিচে দেখো 4 4 16, 4 16 64, 64কে 2 দ্বারা গুণন করলে 128। তাহলে আমাদের এত 1 প্লাস x/4 তার হোল পাওয়ার 8 বিস্তৃতির 5তম পদের মান এত, এটাই আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।